প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এবার মানুষের জনন এই অধ্যায়ের পঞ্চম পর্ব শুরু করছি। আর এই পর্বে আমি স্পারমাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া এটি আলোচনা করব। প্রথমেই বলি, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া পুরুষের শুরু হয় সাধারণত 13-14 বছর বয়স থেকে এবং স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া শেষ হয় সাধারণত 60 থেকে 65 বছর বয়সের মধ্যে পুরুষদের ক্ষেত্রে। এই বয়সকালের মধ্যে স্পারমাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া ঘটে। শুক্রাণু উৎপাদন ঘটে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। শুক্রাশয়ের মধ্যে যে সুতোর মতো নালিকা থাকে, সেমিনিফেরাস টিউবিউল বা শুক্রোৎপাদক নালিকা, তার মধ্যেই ঘটে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোগোনিয়া থেকে আমরা আগে পড়েছি যে স্পারমাটোগোনিয়াল যে আবরণী স্তর জার্মিনাল এপিথেলিয়াম, সেখানে যে স্পারমাটোগোনিয়াল সেলগুলো রয়েছে সেখান থেকেই স্পারমাটোজোয়া অর্থাৎ পরিণত শুক্রাণু উৎপন্ন হয়। প্রাসঙ্গিকভাবে এটা বলে নিই মূল আলোচনা শুরু করার আগে, যে প্রায় এই যে টোটাল প্রক্রিয়াটি অর্থাৎ স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়া, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে 64 দিন সময় লাগে, 64 ডেজ কমপ্লিট হতে। অর্থাৎ একটি পরিণত শুক্রাণু তৈরি হতে সময় নেয় প্রায় 64 দিন। এবং তারপর সেই পরিণত শুক্রাণু, তোমরা গঠন যেহেতু পড়েছো শুক্রাশয়, এবং সেখানে দেখেছো যে সেমিনিফেরাস টিউবিউল থেকে সেই শুক্রাণু নির্গত হয়ে তারপর এটা স্ট্রেট টিউবিউল, রেটিটেস্টিস, তারপর ভাসা ইফারেন্সিয়ার মাধ্যমে এপিডিডাইমিসে যায় এবং এপিডিডাইমিসের প্রান্তভাগে শীর্ষের দিকে এটা অবস্থান করে প্রায় 1 মাস। এই সময় স্পারমাটোজোয়া তার মোটিলিটি অর্থাৎ গমন ক্ষমতা অর্জন করে, পুষ্টি লাভ করে এপিডিডাইমিস থেকে এবং তার গমন ক্ষমতা অর্জন করে। তো তার মানে একটি শুক্রাণু উৎপাদন থেকে তার গমন ক্ষমতা অর্জন পর্যন্ত 64 ডেজ প্লাস আরও 1 মাস, মানে 30 ডেজ অর্থাৎ 94 ডেজ, প্রায় 3 মাসের বেশি সময় লাগে একটি শুক্রাণু তার সক্ষম হয়ে উঠতে। এইবার আমরা পুরো প্রক্রিয়াটি আলোচনা করব। স্পারমাটো যে সেমিনিফেরাস টিউবিউল, তার প্রাচীরে যে আবরণী কলা স্তরে সেখানে রয়েছে প্রাইমর্ডিয়াল জার্ম সেল। এই ডিপ্লয়েড অবশ্যই। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পারমাটোগোনিয়াল স্টেম সেল গঠন করে, স্পারমাটোগোনিয়াল স্টেম সেল তৈরি হয়। এই স্পারমাটোগোনিয়াল স্টেম সেল 3টি দশার মাধ্যমে স্পারমাটিডে পরিণত হয়। 3টি দশা: মাল্টিপ্লিকেশন ফেজ বা বিভাজন দশা, গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা এবং ম্যাচিউরেশন ফেজ বা পরিণতি দশা। তাহলে এই 3টি দশার মাধ্যমে স্পারমাটিড উৎপন্ন হয় স্পারমাটোগোনিয়াল স্টেম সেল থেকে। তাহলে স্পারমাটোগোনিয়াল স্টেম সেল থেকে এই স্পারমাটিড উৎপন্ন হওয়ার সামগ্রিক প্রক্রিয়াটিকে বলা হয় স্পারমাটোসাইটোজেনেসিস। এটা হলো প্রথম পর্যায়, স্পারমাটোসাইটোজেনেসিস। এটি 3টি দশা নিয়ে: মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ এন্ড ম্যাচিউরেশন ফেজ। এবার মাল্টিপ্লিকেশন ফেজে কি হয় না, এই স্পারমাটোগোনিয়াল স্টেম সেল মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 2 প্রকার কোষ উৎপন্ন করে। এক প্রকার কোষ হলো এ টাইপ স্পারমাটোগোনিয়া, আরেক প্রকার হলো বি টাইপ স্পারমাটোগোনিয়া। এ টাইপ যে স্পারমাটোগোনিয়া, এগুলো পুনরায় স্পারমাটোগোনিয়াল স্টেম সেল হিসেবে ব্যবহার করার জন্য থেকে যায়, অর্থাৎ এগুলো পুনরায় এ টাইপ স্পারমাটোগোনিয়াল স্টেম সেল হিসেবে কাজ করে। আর বি টাইপ স্পারমাটোগোনিয়া যেগুলো, এগুলো শুক্রাণু উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটা হলো মাল্টিপ্লিকেশন ফেজ বা বিভাজন দশা। এরপর এই বি টাইপ যে স্পারমাটোগোনিয়া, অবশ্যই এরা ডিপ্লয়েড, যেহেতু মাইটোসিস পদ্ধতিতে উৎপন্ন। এরা গ্রোথ মানে বিভাজন না, কিন্তু এবার আকারে বৃদ্ধি পায়, পুষ্টি লাভ করে। এই পুষ্টি লাভ করে এরা যে সাপোর্টিং সেল যেগুলো রয়েছে বা সার্টোলির সেলস বা সাপোর্টিং সেলস রয়েছে, সেখান থেকে পুষ্টি লাভ করে আকারে বড় হয় এবং প্রাইমারি স্পারমাটোসাইটে বা প্রাথমিক পরশুক্রাণু
পরিণত হয়। প্রাইমারি স্পারমাটোসাইট ডিপ্লয়েড অবশ্যই হবে, যেহেতু এটা গ্রোথ আকারে বৃদ্ধি পাচ্ছে, তাই এই দশাটাকে বলা হয় গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা। এরপর প্রাইমারি স্পারমাটোসাইটের মধ্যে প্রথম মিওটিক বিভাজন হয়, মিওসিস 1 মানে ফার্স্ট মিওটিক ডিভিশন হয়। এবং জানো একটি প্রাইমারি স্পারমাটোসাইটে যদি মিওটিক ডিভিশন হয়, ফার্স্ট মিওটিক ডিভিশন, তাহলে দুটো হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। এই যে দুটো হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয় এদের বলা হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট, গৌণ পরশুক্রাণু বা সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাই প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তৈরি হলো প্রথম মিওসিস বিভাজনের মাধ্যমে দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবার এই সেকেন্ডারি স্পারমাটোসাইটের মিওসিস 2 বা সেকেন্ড মিওটিক ডিভিশন হয়। দ্বিতীয় মিওটিক বিভাজনের মাধ্যমে প্রত্যেকটা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে দুটো করে স্পারমাটিড উৎপন্ন হয়। এটা থেকে দুটো স্পারমাটিড, এখান থেকে দুটো স্পারমাটিড, তাহলে চারটে স্পারমাটিড। একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে চারটে স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু উৎপন্ন হয়। এই স্পারমাটিড উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে ম্যাচিউরেশন ফেজ। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড তৈরির পদ্ধতিকে বলা হয় ম্যাচিউরেশন ফেজ বা পরিণত দশা। এই যে সম্পূর্ণ প্রক্রিয়া এটিকে বলা হয় স্পারমাটোসাইটোজেনেসিস। এরপর স্পারমাটোজেনেসিসের দ্বিতীয় পর্যায় যাকে বলা হয় স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস কাকে বলবো না, যে পদ্ধতিতে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া বা পরিণত শুক্রাণু উৎপন্ন হয়, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া উৎপন্ন হয়, তাকে বলা হয় স্পারমিওজেনেসিস। এটা কিসের মাধ্যমে ঘটে না, এই স্পারমাটিডের ডিফারেন্সিয়েশন ঘটে, বিভেদন ঘটে, অনেক পরিবর্তন হয়। সেই পরিবর্তন এবং তার অবশ্যই ম্যাচিউরেশন ঘটে বা পরিবর্তন ঘটে, সেই পরিণতির মাধ্যমে স্পারমাটোজোয়া বা পরিণত শুক্রাণুতে পরিণত হয়। কে এই কাজে সাহায্য করে, এই সময় পুষ্টি যোগায় কে না, স্পারমাটিড। স্পারমাটিডের মধ্যে স্পারমাটিড না, সার্টোলিড সেল। সার্টোলিড সেলের মধ্যে স্পারমাটিডের মস্তক অংশটা প্রথিত থাকে। স্পারমাটিড ওর মধ্যে থেকে পুষ্টি নেয়, ফলে মাথার অংশটা, হেড অংশটা ওর মধ্যে ঢুকে থাকে এই সার্টোলিড সেলের মধ্যে, এবং তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে স্পারমাটোজোয়াতে পরিণত যখন হয় তখন সার্টোলিড সেল থেকে ওই স্পারমাটোজোয়া নির্গত হয়। যে পদ্ধতিতে এটি নির্গত হয়, সার্টোলিড সেল থেকে এই পরিণত শুক্রাণুগুলো নির্গত হয়, তাকে বলা হয় স্পারমিয়েশন। তাহলে স্পারমিয়েশন শব্দটা মনে রাখবে যে মুক্তি, স্পারমাটোজোয়ার সার্টোলিড সেলের মধ্যে মস্তক প্রথিত থাকে এবং সেখান থেকে পরিণত শুক্রাণুর মুক্তিকে বলা হয় স্পারমিয়েশন। এই স্পারমিওজেনেসিস, এই যে দশা, এই দশাতে কতগুলো ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেগুলো আমরা একটু জেনে নেব। নাম্বার 1 যেটা ঘটে সেটা শুক্রাণুর মাথায় যে টুপির মতো অ্যাক্রোজোম থাকে, সেই অ্যাক্রোজোম গঠিত হয় গলগি বডি থেকে। গলগি বডি থেকে শুক্রাণুর মাথায় টুপির মতো অ্যাক্রোজোম গঠিত হয়। যে নিউক্লিয়াস থাকে শুক্রাণুর মধ্যে, সেই শুক্রাণুর নিউক্লিয়াসটা লম্বা হয় এবং ঘনীভূত হয়, ইলংগেটেড অ্যান্ড কনডেন্সড, অর্থাৎ লম্বা এবং ঘনীভূত হয়। তৃতীয় যেটা ঘটে সেটা হচ্ছে সেন্ট্রিওল। দুটো সেন্ট্রিওল থাকে, সেই দুটো সেন্ট্রিওল শুক্রাণুর মধ্যে তারা পরস্পর থেকে সরে যায়। একটি সেন্ট্রিওল যেটি মস্তকের কাছে থাকে সেই অঞ্চলটাকে বলা হয় প্রক্সিমাল বা অগ্রবর্তী সেন্ট্রিওল, আর যেটা পিছন দিকে থাকে সেটাকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল বা দূরবর্তী সেন্ট্রিওল। 4 নম্বর, এই দূরবর্তী সেন্ট্রিওল থেকে অক্ষীয় তন্তু লেজের দিকে থাকে, যে অক্ষীয় তন্তু, দেহ এবং লেজ, শুক্রাণুর দেহ লেজ অংশে যে তন্তু থাকে তাকে বলে অক্ষীয় তন্তু, অ্যাক্সিয়াল ফাইবার। এই অ্যাক্সিয়াল ফাইবার তৈরি হয় দূরবর্তী বা ডিস্টাল সেন্ট্রিওল থেকে। তাহলে এটা 4 নম্বর বললাম। 5 নম্বর হচ্ছে যে শুক্রাণুর দেহ অংশকে মাইটোকন্ড্রিয়া পেঁচিয়ে সিদ বা আবরণ তৈরি করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল সিদ বা মাইটোকন্ড্রিয়া আবরণ সৃষ্টি হয় শুক্রাণুর দেহ অংশে। আর 6 নম্বর, শুক্রাণুর ফ্ল্যাজেলা বা লেজ অংশ গঠিত হয়। তাহলে এই যে ঘটনাবলী এটা স্পারমিওজেনেসিসের মধ্যে ঘটে এবং তারপর স্পারমিয়েশন অর্থাৎ শুক্রাণুর মুক্তি ঘটে, সেমিনিফেরাস টিউবিউল থেকে মুক্তি ঘটে, এটা বেরিয়ে যায় এবং শেষে এপিডিডাইমিসে পৌঁছে গিয়ে ওখানে অপেক্ষা করে, ওখানে পুষ্টি লাভ করে মোটিলিটি অর্থাৎ গমন ক্ষমতা অর্জন করে। তাহলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি তোমরা জানলে। স্পারমাটোজেনেসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা স্টেজ ধরে এগুলো
লিখবে এবং এটা ওয়ার্ড ডায়াগ্রামটা অবশ্যই ওয়ার্ড ডায়াগ্রামটা তৈরি করবে।